ঢাকা এবং আশেপাশের এলাকায় বিচারক বদলিতে সাবেক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নাকি 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেন। জামিন বাণিজ্য করে আত্মসাৎ করেছেন কোটি কোটি টাকা। আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে গঠন করেছেন আলাদা একটি ট্রাস্ট। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অন্তত 8টি অভিযোগ, তবে সবাইকে ছাড়িয়ে গেছেন সাবেক ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে অন্তত 1000 কোটি টাকার দুর্নীতির খবর। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে 1000 কোটি টাকার অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে দুদকে। সরকারের বিভিন্ন উপদেষ্টা যারা ছিলেন, খুব পাওয়ারফুল উপদেষ্টা যারা ছিলেন, তাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের কাছে জমা পড়ছে, অলরেডি পড়েছে, আরও আসছে। এবং দুর্নীতি দমন কমিশনের একাধিক কর্মকর্তা এই কথা স্বীকার করেছেন। এই অভিযোগের চেহারা দেখে তাদের মনে হচ্ছে এটা একটা রেকর্ড হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্ষমতা ছাড়ার পরপরই একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু উপদেষ্টাদের ভয়াবহ সব দুর্নীতির অভিযোগের তথ্য সামনে আসছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দুর্নীতির শত শত অভিযোগ কি জবাব দেবে সাবেক উপদেষ্টাগণ? আসিফ নজরুলের বিরুদ্ধে 1000 কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ, এছাড়াও আরও অন্যান্য উপদেষ্টাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন এবং বিশ্লেষণ। কোন কোন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং কে কত টাকা দুর্নীতি করেছে অন্তর্বর্তীকালীন সরকারে থাকাকালীন সময়, আমরা কয়েকটা প্রতিবেদন থেকে জানার চেষ্টা করব। এবং আসলে কি এগুলো সত্য নাকি অনুমান করা হচ্ছে, আপনারা জানাবেন কমেন্টে আপনাদের মতামত কি। চলুন কথা না বাড়িয়ে আর দেরি না করে দেখে আসি দুর্নীতির শত শত অভিযোগ কি জবাব দিতে পারে সাবেক উপদেষ্টারা, কে কত টাকা দুর্নীতি করেছে। আমরা সে বিষয়ে প্রতিবেদন দেখি, তারপরে কথা বলি। ঢাকা এবং আশেপাশের এলাকায় বিচারক বদলিতে সাবেক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নাকি 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেন। জামিন বাণিজ্য করে আত্মসাৎ করেছেন কোটি কোটি টাকা। আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে গঠন করেছেন আলাদা একটি ট্রাস্ট। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অন্তত 8টি অভিযোগ, তবে সবাইকে ছাড়িয়ে গেছেন সাবেক ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে অন্তত 1000 কোটি টাকার দুর্নীতির খবর। এমন সব তাক লাগানো অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। একটি দুটি নয়, শত শত। এসব খবর আবার উঠে এসেছে দেশের প্রধান প্রধান গণমাধ্যমে, অর্থাৎ কান না দিয়েও উপায় নেই। প্রশ্ন উঠেছে, আসলেই কি এই সব সাবেক উপদেষ্টারা এমন অপকর্ম করেছেন, নাকি অন্য কোনো কারণ আছে পেছনে? অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের রেশ কাটতে না কাটতেই যেন দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে শুরু হয়েছে আরেক নতুন ঝড়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত সদ্য বিদায়ী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগের পাহাড় জমছে দুর্নীতি দমন কমিশনে। ক্ষমতা ছাড়ার মাত্র 1 সপ্তাহের মাথায় এমন শত শত লিখিত অভিযোগ জমা পড়ার ঘটনা দেশের ইতিহাসে বিরল। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তার ভাষ্যমতে প্রতিদিন যে হারে অভিযোগের স্তূপ বড় হচ্ছে, তাতে অতীতের সব রেকর্ড ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। সূত্র বলছে, এই সব অভিযোগের বেশিরভাগই নাম পরিচয় গোপন করে করা হলেও বেশ কয়েকটি ক্ষেত্রে অভিযোগকারীরা নিজেদের পরিচয় স্পষ্ট করেই লিখিত চিঠি জমা দিয়েছে। আর এই অভিযোগগুলোর ধরন ও পরিধি এতটাই ব্যাপক যে তা রীতিমতো দেশের সচেতন মহলকে হতবাক করে দিয়েছে। দুদকের অভ্যন্তরীণ সূত্রগুলো থেকে জানা যাচ্ছে, অন্য যে কোনো সাধারণ অভিযোগের ক্ষেত্রে দুদক যে ধরনের যাচাই বাছাই প্রক্রিয়া অনুসরণ করে থাকে, সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে আসা সব অভিযোগের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হবে। তবে অভিযোগের তীর যাদের দিকে, তাদের রাজনৈতিক ও সামাজিক অবস্থান বিবেচনায় এই তদন্ত প্রক্রিয়া যে বেশ স্পর্শকাতর হবে তা বলাই বাহুল্য। বিশেষ করে সাবেক প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় সব হেভিওয়েট উপদেষ্টার নামেই যখন দুর্নীতির তকমা লাগছে, তখন পুরো বিষয়টি নিয়ে জনমনে তৈরি হয়েছে
তীব্র কৌতূহল। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জমা হওয়া অভিযোগগুলোর তালিকা বেশ দীর্ঘ। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে গ্রামীণ টেলিকম ও গ্রামীণ কল্যাণের অর্থ সংক্রান্ত বিষয়গুলো। গ্রামীণ ব্যাংকেরই কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে করা এসব অভিযোগে বলা হয়েছে ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট গঠন করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন তার বিস্তারিত বিবরণ সেখানে তুলে ধরা হয়েছে। অভিযোগে দাবি করা হচ্ছে আয়কর ফাঁকি দেওয়া এবং অবৈধভাবে অর্থ সরানোর উদ্দেশ্যেই তিনি এই ট্রাস্টটি তৈরি করেছিলেন। শুধু তাই নয়, এই ট্রাস্টের একমাত্র কাজ নাকি ডক্টর ইউনূসের পারিবারিক সদস্যদের আর্থিক সুবিধা দেওয়া এবং তাদের দেখাশোনা করা। সূত্র বলছে এভাবে তিনি বিপুল অঙ্কের আয়কর ফাঁকি দিয়েছেন। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার মতো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে আসীন থাকাকালীন তিনি বিদেশেও বিপুল অর্থ পাচার করেছেন বলে একাধিক অভিযোগে দাবি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ একেবারেই নতুন কিছু নয়। বিগত সরকারের আমলেও তার বিরুদ্ধে শ্রমিকদের লভ্যাংশের টাকা আত্মসাৎ এবং এনবিআরের কর ফাঁকির একাধিক মামলা হয়েছিল, যা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিস্তর আলোচনা সমালোচনা হয়েছে। এদিকে সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে জমা পড়া ১ ডজনেরও বেশি অভিযোগ রীতিমতো বিস্ময়কর। একজন আইনজ্ঞ হিসেবে যিনি আজীবন আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলতেন, তার বিরুদ্ধে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য এবং বিচারক বদলির মতো গুরুতর সব অভিযোগ উঠেছে। একটি সুনির্দিষ্ট অভিযোগে দাবি করা হয়েছে যে ডক্টর আসিফ নজরুল জামিন বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা পকেটে পুরেছেন। উদাহরণস্বরূপ, একটি শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মাধ্যমে তার ভাই এবং বোনের সম্পত্তি আত্মসাৎ করেছিলেন। পিবিআই এর তদন্তে জালিয়াতির প্রমাণ মেলার পর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। কিন্তু অভিযোগ বলছে আসিফ নজরুল ২০ কোটি টাকার বিনিময়ে সেই ভিআইপি আসামিকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। শুধু তাই নয়, গান বাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপসের জামিনও তিনি বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে করিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগ, গত 18 মাসে দায়িত্ব পালনকালে তিনি টাকার বিনিময়ে এমন অসংখ্য জামিন করিয়েছেন। আসিফ নজরুলের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি এখানেই শেষ নয়। বিচারক ও সাব রেজিস্ট্রার পদায়নেও তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশনে জমা হওয়া তথ্য অনুযায়ী ঢাকা এবং এর আশেপাশে গুরুত্বপূর্ণ এলাকায় বিচারক বদলি করতে তিনি নাকি 50 লাখ থেকে শুরু করে 2 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেন। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি উত্তরা, বাড্ডা, গুলশান ও সাভারের মতো লাভজনক এলাকার সাব রেজিস্ট্রারদের বদলি করেন। আর এই বদলি বাণিজ্যের মাধ্যমেই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিচার ব্যবস্থার মতো একটি সংবেদনশীল জায়গায় যদি আসলেই এমন অর্থের লেনদেন হয়ে থাকে, তবে তা রাষ্ট্রের জন্য চরম অশনি সংকেত। পরিবেশ রক্ষার আন্দোলনে যিনি সারা জীবন সোচ্চার ছিলেন, সেই সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধেও অন্তত 8টি দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের একাধিক উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগটি সবচেয়ে বেশি নজর কেড়েছে। পরিবেশের ছাড়পত্র দেওয়া বা প্রকল্প পাশের ক্ষেত্রে অনৈতিক লেনদেনের কথা বলা হয়েছে এসব অভিযোগে। আরও বিস্ময়কর হলো, তার বিরুদ্ধে অন্যের সম্পত্তি জোরপূর্বক দখল করার মতো অভিযোগও এসেছে। একটি অভিযোগে তার স্বামীর প্রসঙ্গ টেনে আনা হয়েছে। রিজওয়ানার স্বামী আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুল সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন কিনা এবং এর মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে কোনো অবৈধ সুবিধা নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে দুদককে অনুরোধ জানিয়েছেন একজন অভিযোগকারী। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর মধ্যে জ্বালানি খাতের দিকে সব সময়ই সবার নজর থাকে। সাবেক জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বিরুদ্ধেও উঠেছে বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ। সামিট গ্রুপের মতো প্রভাবশালী প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ জমা পড়েছে দুদকে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে অবৈধ লেনদেন এবং সুবিধা দেওয়ার বিনিময়ে কমিশন বাণিজ্যের কথাও উঠে এসেছে। অন্যদিকে স্বাস্থ্য খাতের মতো জরুরি সেবার জায়গাতেও দুর্নীতির থাবা পড়েছে বলে দাবি করা হচ্ছে। সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি, সরকারি হাসপাতালের জন্য যন্ত্রপাতি ও ওষুধ কেনাকাটায় ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ জমা হয়েছে। সূত্র বলছে, স্বাস্থ্য খাতের কেনাকাটায় যেসব সিন্ডিকেট আগে থেকেই সক্রিয় ছিল, তাদের সাথেই আঁতাত করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তবে সব অভিযোগকে ছাপিয়ে গেছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অঙ্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতার বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দুদকের দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে জানা যায়, এই অভিযোগগুলোর বেশিরভাগই ভুক্তভোগীরা নাম, ঠিকানা ও সুনির্দিষ্ট প্রমাণাদি সহ জমা দিয়েছেন। বিভিন্ন সরকারি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ঘুষ নেওয়া, কিন্তু কাজ না দেওয়ার অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণও নাকি সরবরাহ করা হয়েছে। এমনকি তরুণ এই নেতার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বেআইনি ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন লেনদেনের মতো অত্যাধুনিক আর্থিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
পাশাপাশি আর এক তরুণ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধেও বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স প্রদান এবং নবায়নের ক্ষেত্রে বড় অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগ করেছেন এক ব্যক্তি। সব মিলিয়ে ছাত্র নেতৃত্ব থেকে উঠে আসা এই উপদেষ্টাদের বিরুদ্ধে এমন অভিযোগ বিশ্লেষকদেরও গভীরভাবে ভাবিয়ে তুলেছে। এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে তারা প্রতিটি অভিযোগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই বাছাই করছেন। প্রাথমিক অনুসন্ধানে যেসব অভিযোগের অন্তত কিছুটা সত্যতা বা শক্ত ভিত্তি পাওয়া যাবে, কেবল সেগুলোকেই আনুষ্ঠানিক তদন্তের আওতায় আনা হবে। এই বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের অত্যন্ত স্পষ্ট বক্তব্য। যদি সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক কোনো তথ্য পাওয়া যায় এবং সেগুলো যদি আইনের দৃষ্টিতে আমলযোগ্য হয়, তবে অবশ্যই তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কেউই আইনের ঊর্ধ্বে নন, তা তিনি যত বড় পদেই থাকেন না কেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সাবেক উপদেষ্টারা আসলেই এমন অপকর্ম করেছেন নাকি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সেটা দেখতে কিছুদিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে 1000 কোটি টাকার অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে দুদকে। বৃহস্পতিবার দুদক কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারীর দাবির মুখে কমিশন এই অভিযোগটি গ্রহণ করে। আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা এই দুর্নীতির অভিযোগের মূল হোতা হিসেবে নাম এসেছে তার সাবেক একান্ত সহকারী সচিব এপিএস মোয়াজ্জেম হোসেনের। অভিযোগ রয়েছে আসিফ মাহমুদের প্রভাব খাটিয়ে মোয়াজ্জেম হোসেন বিভিন্ন সরকারি প্রকল্পের টেন্ডার নিয়ন্ত্রণ করেছেন, বদলির সিন্ডিকেট এবং নিয়োগ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পে 10% কমিশন বা পার্সেন্টেজ বাণিজ্যের অভিযোগ উঠেছে নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে। ইতোমধ্যেই আদালত মোয়াজ্জেম হোসেনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে এবং দুদক তার সম্পদের উৎস নিয়ে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে। আসিফ মাহমুদের বিরুদ্ধে এই দুর্নীতির বিষয়টি এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত 19 জানুয়ারি নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির সময় জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সরাসরি এই অভিযোগ তোলেন। তিনি গণমাধ্যমকে বলেন, আসিফ মাহমুদের 1000 কোটি টাকার দুর্নীতি এখন ওপেন সিক্রেট। দেশের মাটিতেই তার এই দুর্নীতির বিচার নিশ্চিত করা হবে। যদিও আসিফ মাহমুদ এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযোগগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আখ্যায়িত করেছিলেন। এমনকি তিনি নিজেই তার সাবেক এপিএস এর বিরুদ্ধে তদন্ত করার জন্য দুদককে আহ্বান জানিয়েছিলেন বলে দাবি করেন। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, প্রাপ্ত অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সাথে যাচাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে তথ্যের সত্যতা পাওয়া গেলে খুব শীঘ্রই নিয়মিত মামলা দায়ের করা হবে। আরও জানতে চোখ রাখুন ডেইলি নিউজ 36-এ। এখন আন্দোলন করা যাবে না, রাস্তা অবরোধ করা যাবে না। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক অযৌক্তিক এবং বিভিন্ন কারণে ছোটখাটো কারণে রাস্তা অবরোধ হয়েছে। আমরা সেটাকে অবশ্যই সমর্থন করি না এবং আমরা মনে করি যেহেতু একটি নতুন সরকার গঠন হয়েছে তাদের কাজ করার ক্ষেত্রে এতটুকু সহযোগিতা জনগণের পক্ষ থেকে করা উচিত যে অকারণে অবচেতনভাবে যাতে কেউ রাস্তা অবরোধ না করে। কিন্তু একই সাথে কারো যৌক্তিক দাবিতে আন্দোলন করার, ভয়েস রেজ করার, কথা বলার অধিকার তো আমরা কোনোভাবেই যেন এম্পার না হয়, কথা বলার অধিকার বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং আমাদের সংবিধান দেশের প্রত্যেক নাগরিককে এই অধিকারটা দেয়। এবং কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা দেখছি যে একদম একাধারে সকলকে কোনো ধরনের আন্দোলন করা যাবে না, এই ধরনের কথা বলা হচ্ছে, যেটা গণতন্ত্রের পরিপন্থী, আমাদের সংবিধানের পরিপন্থী। এবং আমরা এই ধরনের অ্যাপ্রোচ আগে সরকারের সময় দেখেছি যে বিরোধী দল যে কোনো কিছু নিয়ে নামলেই দলমত নির্বিশেষে সেটার উপর দমন পীড়ন চালানো হতো। তো আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো এই জনগণকে বিভিন্ন রেডের নামে হয়রানি করা এবং এই সাংবাদিকদের উপর হামলা, সাধারণ জনগণের উপর হামলা, মারধর অকারণে যথেচ্ছভাবে করা, এগুলো বন্ধ করতে হবে। এবং আমরা জানি যে প্রত্যেকটি থানায় কিন্তু ইনফরমেশন আছে যে কারা মাদকের কারবারি করে, কারা চুরি করে, কারা ছিনতাই করে। তো স্পেসিফিকলি সেটা নিয়ে কাজ করতে, সেটা এক ধরনের আইবস হচ্ছে আর কি, মূল জায়গায় কাজ না করে জনগণকে ভয় দেখানোর এক ধরনের চেষ্টা হচ্ছে বলে আমরা মনে করছি। আর এর বাইরে আমাদের নির্বাচন পরিচালনা কমিটি এই বিষয়ে বলেছেন। এই বিষয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি, আপনারা দেখেছেন যখন জাতীয় নির্বাচনেরও প্রার্থীরা মনোনয়ন দেওয়া হয়, তখন আমরা শুধুমাত্র আমাদের দলীয় নেতা কর্মীদের বাইরেও যারা বিভিন্ন জায়গায় যোগ্য আছেন, জনপ্রতিনিধি হওয়ার যোগ্য আছেন এবং মানুষের জন্য কাজ করেছেন, কাজ করতে চান, অনেককে আমরা সুযোগ করে দেওয়ার
চেষ্টা করছিলাম এবং আমাদের সেই অ্যাপ্রোচটা থাকবে। এবং আপনারা জানেন এবার আইন অনুযায়ী এই নির্বাচনে দলীয় মার্কা এবং দলীয় মনোনয়ন থাকবে না। সেক্ষেত্রে এবার ব্যক্তি হিসেবে সবাই নির্বাচনে আসবে এবং জাতীয় নাগরিক পার্টি তাদের নির্দিষ্ট প্রার্থীদের সাথে আমাদের যে সাংগঠনিক সমন্বয় সেটা করার মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করবো। সেগুলো নির্ধারণ করবে আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটি। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিয়েছে, এখনো 2 সপ্তাহ হয়নি, কিন্তু এরই মধ্যে এই সরকারের বিভিন্ন উপদেষ্টা যারা ছিলেন, খুব পাওয়ারফুল উপদেষ্টা যারা ছিলেন, তাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের কাছে জমা পড়ছে। অলরেডি পড়েছে, আরও আসছে। এবং দুর্নীতি দমন কমিশনের একাধিক কর্মকর্তা এই কথা স্বীকার করেছেন যে এই অভিযোগের চেহারা দেখে তাদের মনে হচ্ছে এটা একটা রেকর্ড হতে যাচ্ছে। মানে এত বেশি অভিযোগ এত অল্প সময়ে এর আগে কোনো সরকারের বিরুদ্ধে আসেনি। মাত্র 1.5 বছরের জন্য তারা দায়িত্ব নিয়েছিলেন, মাত্র 1.5 বছর। এবং এই 1.5 বছরে ওই যে বলে না, গ্রামে একটা কথা আছে না, যে আজান দিয়ে দুর্নীতি করা, এরা এই আজান দিয়ে দুর্নীতিতে নেমে পড়েছিল। এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা সর্বোচ্চ ব্যক্তি ছিলেন, যারা উপদেষ্টা ছিলেন, তারাই এই কাজ করেছেন। তো তারাই যদি এমন কাজ করেন, নিচের দিকে কি অবস্থা হয়েছে সবসময় মনে রাখবেন। সরকারের যারা মূল ব্যক্তি, যারা নাকি শীর্ষস্থানীয় লোক, তারা যদি নিজেরাই অপকর্মে লিপ্ত হন, তাহলে আপনি নিচের দিকে আর থামাতে পারবেন না। এখন উপরের দিকে যেটা হয়েছে বলে আমরা এরই মধ্যে খবর পাচ্ছি, নিচের দিকে প্রকৃত চেহারা যে কি সেটা জনগণ জানে। জনগণের শরীরের উপর দিয়ে গেছে সেই দুর্নীতিটা, চাপটা। কাজে মানুষ জানে কি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছিল এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে। সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে মর্মান্তিক বিষয় হচ্ছে, ডক্টর ইউনূসের নামেও একাধিক দুর্নীতির অভিযোগ এসেছে। কারা করেছে? তার যে গ্রামীণ টেলিকম, যেটা তাদের মূল আয়ের উৎস, গ্রামীণ টেলিকমের টাকা দিয়ে কিন্তু গ্রামীণের অন্য অনেক কিছু চলে। গ্রামীণ টেলিকম হলো এই আমরা যে গ্রামীণ ফোন ইউজ করি, এই গ্রামীণ ফোনের মাদার অর্গানাইজেশন। মানে প্রথম সরকারের কাছ থেকে লাইসেন্সটা নিয়েছে গ্রামীণ টেলিকম, তারপর সেটা পরিচালনার জন্য তারা গ্রামীণ ফোনকে, মানে আপনার এই নরওয়ের যে টেলিনর কোম্পানি আছে তাদেরকে দায়িত্ব দেয়, তারা ওখানে করে। এবং এর যা প্রফিট হয়, সেই প্রফিটের প্রায় 30-32% প্রফিট এই গ্রামীণ টেলিকম বসে বসে পায়। মানে তাদের কোনো লোকজন নাই, লোকজন সব এলিনরের। এবং সেই টাকাটা 9-6 করা বলেন, যা কিছু করা বলেন, এখান থেকে ওখানে নেওয়া, ওইখান থেকে আরেক কোম্পানি করা, সেই কোম্পানি করা, নিজের নামে ট্রাস্ট করা। ডক্টর ইউনূস দেখবেন মাঝে মাঝে বলেন যে আমার কোনো অর্থ নাই, ওনার কোনো টাকা পয়সা নাই, ওনার নামে কিচ্ছু নাই, ব্যাংকে কিছু নাই, কিন্তু ওনার নামে একটা ট্রাস্ট আছে। ট্রাস্ট মানে একটা ট্রাস্ট গঠন করেছে, যে ট্রাস্টের একমাত্র কাজ হলো ডক্টর ইউনূসের পরিবারকে লালন পালন করা। শুনেছেন কখন এরকম? এই ট্রাস্টের টাকাটা কোথেকে আসে? এবং এই ট্রাস্টের কেন করা হয়েছে? যে ট্রাস্ট করলে পর তার কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। এবং এই জন্য উনি এটাকে ট্রাস্ট করে রেখেছেন। এবং ওই ট্রাস্টের একমাত্র কাজ হলো উনি, ওনার পরিবার, মানে ওনার স্ত্রী, কন্যা, এদেরকে লালন পালন করা। এই হলো ট্রাস্টের কাজ। তার মানে ওনার কিছু থাকার দরকার নেই রে ভাই, ওনার বাকি জীবন তো ট্রাস্টই চালাবে। এই হলো ডক্টর ইউনূস। এবং সেখানে কি কি বলা হয়েছে, যে কিভাবে সেই গ্রামীণ একটা ট্রাস্ট করছে করে গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকমের টাকা অর্থ আত্মসাৎ করেছে, তার ডিটেল বিবরণ দিয়ে তারা কিন্তু দুদকের কাছে অভিযোগটা করেছে। এবং এর বাইরেও ডক্টর ইউনূস, মানে প্রধান উপদেষ্টা হিসেবে, উনি এই দায়িত্ব পালনকালে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন, এমন অভিযোগও এই দুদকের কাছে উপস্থাপন করা হয়েছে। ডক্টর আসিফ নজরুল, যিনি একসময় খুবই একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন দেশে, টকশোতে কথা বলতেন, সরকারের সমালোচনা করতেন, অনেক হাসিনার সমালোচনা করেছেন, আবার উনি হাসিনার অনেক স্তুতিও করেছেন বিভিন্ন সময়। এই ডক্টর আসিফ নজরুল, যাকে দেখলে অনেকে মনে করতেন ন্যায় নীতির একজন প্রতিভূ, তার বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ পাচারের 1 ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে দুদকের কাছে। এবং সেই অভিযোগগুলো বেসিক্যালি কী ধরনের? মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন, এই সমস্ত দুর্নীতি। মানে অমুক একজন বিখ্যাত ব্যক্তি, মনে করেন তার নামে মামলা আছে, সেই মামলা তার জেলে যেতে হবে, তো ওনার হাজার হাজার কোটি টাকা আছে, উনি হয়তো ওখান থেকে কিছু কোটি টাকা তাকে দিয়ে দিলেন, বললেন যে আমাকে জামিন পাওয়ার ব্যবস্থা করে দেন, উনি ফোন করে জামিন পাওয়ার ব্যবস্থা করে দিলেন। এই ধরনের জামিন বাণিজ্য উনি করেছেন, মামলা বাণিজ্য করেছেন। আপনি দেখেন ওনারা বলেই কিন্তু এই আনিস আলমগীরের মতো লোক, সাংবাদিক, তারা কিন্তু জামিন পায়নি। আনিস আলমগীরের কী অপরাধ ছিল, কী অপরাধ ছিল? এবং ওনারা যে নিম্ন আদালতের জামিন না পাওয়া, এই ব্যাপারে যে ডক্টর আসিফ নজরুলের ভূমিকা ছিল, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, আমার তো অন্ততপক্ষে নাই। কেন? সম্পূর্ণভাবে এইগুলি কি দুর্নীতি পর্যায়ে, এর হয়তো টাকা পয়সা পাওয়ার ব্যাপারে এখানে নাই, কিন্তু উনি যে কাজটা করেছেন এটা তো অনৈতিক কাজ করেছেন।
একটা মানে ওনার আসিফ আনিস আলমগীরের বিরুদ্ধে একজন সাংবাদিক কথা বলার অপরাধে ওনার বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছে এবং সেটাকে সন্ত্রাস বিরোধী মামলা করা হয়েছে, সেটা বোঝাই যায়। আরও অনেক জায়গায় আসিফ নজরুলের বিরুদ্ধে আরও বড় একটা অভিযোগ হলো যে উনি ঢাকার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আইন মন্ত্রণালয়ে থাকার কারণে সাব রেজিস্ট্রার পদে উনি যে বদলিগুলি করেছেন, এই এক একটা বদলিতে 50 লাখ 80 লাখ 1 কোটি টাকা পর্যন্ত কিন্তু লেনদেন হয়ে থাকে এবং ওনার আমলে এগুলি সবগুলি সাব রেজিস্ট্রার কিন্তু উনি বদলি করেছেন এবং এই বদলির মাধ্যমে উনি টাকা হাতে নিয়েছেন বলে অভিযোগ এসেছে। এটা কিন্তু অভিযোগ সব, এই অভিযোগগুলো দুদকে জমা পড়েছে। এখানে দুদকে অভিযোগ আরও জমা পড়েছে কার বিরুদ্ধে? সৈয়দা রিজওয়ানা হাসান, এই যে পরিবেশ মন্ত্রণালয়ে ছিলেন, যিনি একসময় খুব বড় বড় ডায়লগ দিয়ে বলেছিলেন যে 52 বছর রাজনীতিবিদরা কিছু করতে পারে না, এবার এটাকে তাদেরকে আসতে হয়েছিল। তো উনি তো বিশাল একটা প্রতিভার লোক, ওনার বিরুদ্ধে কমপক্ষে 8টা অভিযোগ জমা পড়েছে এবং ওনার ব্যাপারে আরো অনেক কিছু আছে। ওনার স্বামীর ব্যাপারে তো অনেক অভিযোগ আগে থেকে আমরা জানতাম যে নসরুল হামিদ বিপুর সঙ্গে তাদের কি সম্পর্ক, পারিবারিক সম্পর্ক এবং কিভাবে ওনারা বিপুর সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ করেছেন, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন, এগুলো তো আমরা মোটামুটি বিভিন্ন সময় শুনেছি। কিন্তু তার বাইরেও ওনার ব্যাপারে 8টা অভিযোগ দুদকের কাছে জমা পড়েছে। দুদকের কাছে অভিযোগ এসেছে আপনার জ্বালানি উপদেষ্টা যিনি ছিলেন মোহাম্মদ ফাউজুল কবির খান, তার ব্যাপারেও বলা হচ্ছে তিনি নাকি সামিট গ্রুপ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন, এই ধরনের অভিযোগ দুদকে জমা পড়েছে। এবং বিভিন্ন বেসরকারি যে বিদ্যুৎ কোম্পানিগুলো আছে তাদের সঙ্গেও ওনার বেশ অবৈধ লেনদেন হয়েছে বলেও কিন্তু অভিযোগ রয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন নূরজাহান বেগম, এই নামে যে একজন ব্যক্তি ছিলেন, এটাও তো জনগণ ভুলে গেছেন যে উনি যে কী কাজ করেছেন কেউ জান না, ওগুলো হলো ওনার অকর্মণ্যতার ব্যাপার। কিন্তু ওনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে যে বিভিন্ন হাসপাতালে কেনাকাটার অনিয়ম, তারপরে টেন্ডার জালিয়াতি, এই সমস্ত নিয়ে ওনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ জমা পড়েছে। তবে সবচেয়ে বেশি অভিযোগ হয়েছে কার নামে? যাকে আমরা আগে বলতাম যে উনি ছিলেন ডক্টর ইউনূস সরকারের দুর্নীতির প্রতীক ছিলেন, যিনি সেই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ দুদকের কাছে জমা পড়েছে। অনেক অভিযোগ এসেছে, যে অভিযোগগুলির নামে এসেছে বেনামে এসেছে, বেনামে অভিযোগই বেশি ছিল অন্যান্যদের বিরুদ্ধে, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলি এসেছে তার ম্যাক্সিমাম অভিযোগ এসেছে নাম দিয়ে, এখানে তার নাম গোপন করার আর প্রয়োজন মনে করে নাই। মানে এত অকাট্য প্রমাণ সহ অভিযোগ এগুলি এসেছে যেগুলির মধ্যে তার নাম সহ তারা অভিযোগ করেছে এবং এখানে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এসেছে। ইদানিং দেখবেন উনি এনসিপির মুখপাত্র হয়ে দাঁড়িয়েছেন। আমি বুঝতে পারি না এনসিপি কেন এই রকম একটা মানে যার বিরুদ্ধে এত এত অভিযোগ আর দুর্নীতির অভিযোগ, তাকে কি করে মুখপাত্র বানায়, এটা আমার কাছে বোধগম্য নয়। আমার তো মনে হয় যে এই কারণে এই ওনার বদনামের ভাগ কিন্তু শেষ পর্যন্ত এনসিপিকে নিতে হতে পারে। কেন এনসিপি এগুলি করতেছে আমি জানি না, কারণ উনি যখন দুর্নীতিবান প্রমাণ হবে, দুর্নীতি প্রমাণ বলে প্রমাণিত হবেন, তখন সেই দায় কিন্তু আসলে এনসিপির ঘাড়ে পড়বে। অনেকে এমন কথা বলেন যে তার টাকাতেই নাকি এনসিপি চলে, হতে পারে আমি জানি না। উনি শুনলাম সামনে নাকি মেয়রের নির্বাচনও করবেন ঢাকা দক্ষিণে, সেটাও জনগণ দেখবে তাকে কীভাবে করবে, কিন্তু তার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে। প্রিয় দর্শক, আমরা জানি না এগুলি কি হবে, তবে আমরা আশা করব দুদক এই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখবে এবং দুর্নীতি সে যেই করুক মানে ABCD, উচ্চপদস্থ, মধ্যপদস্থ না নিম্নপদস্থ না গরিব না ধনী না বিখ্যাত ব্যক্তি, রাজনৈতিক নেতা, যে হোক সে, দুর্নীতি এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। দুর্নীতির কোনো ছাড় নাই। যিনি দুর্নীতি এই দেশটাকে শেষ করে দিয়েছে, আজকে এই দেশটার যে দুরবস্থার কথা আমরা বলি তার মূল কারণ হলো দুর্নীতি। আমরা শেখ হাসিনা সরকার আমরা দেখেছি কিভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, ব্যাংক লুট হয়ে গেছে। আমরা দেখেছি দুদক তখন কোনো ভূমিকা রাখে নাই। দুদককে নিয়ে মানুষ হাসাহাসি করতো, মানুষ বলতো দুদক কেবল দুর্বলের জন্য, দুদক কখনো সরকারের বিরুদ্ধে কিছু বলে না, এখনও তো তাই বলবে না। কিন্তু যে সরকার থেকে মাত্র তারা নেমেছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে, আমরা আশা করব দুদক এগুলো খুব সিরিয়াসলি নেবে এবং চুলচেরা বিশ্লেষণ করবে। যদি এগুলো দুদক ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারে, কেবল তাহলেই আমরা বলবো যে না, দুদকের পক্ষে সম্ভব। আমি বর্তমান যে বিএনপি সরকার আছে তাদেরকেও বলবো, তাদেরকে আমি বলেছি বহুবার যে আপনারা দুদকটাকে ঠিক করেন, দুর্নীতিকে থামান। দুর্নীতি হলো কি একদম ঘুণ পোকার মতো, একদম সরকারকে, দেশকে, জাতিকে ভেতর থেকে খেয়ে দেয়। এই জায়গাটা যদি থামাতে পারেন, আমরা হয়তো এই জাতি নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার স্বপ্ন দেখতে পারবো। প্রিয় দর্শক, আমরা অপেক্ষা করবো দুদক এদের ব্যাপারে কি ব্যবস্থা নয় সেটা দেখার জন্য। এখন এদের যে দুর্নীতির কাহিনী একের পর এক পত্রপত্রিকায় ধীরে ধীরে বের হচ্ছে, সে তো প্রায় মেনে নেওয়ার মতো না। তো সবচেয়ে দুর্নীতির প্রতিযোগিতা সবচেয়ে আগে বেড়ে আসে হলো আমাদের ইয়াং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো যে কারণে আজকে সকালে বাংলাদেশে যে পত্রিকাগুলো মানে প্রকাশ করা হয়েছে, আমি জানার চেষ্টা করেছিলাম যে দেখি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার গ্রেপ্তারের ব্যাপারে কিছু আছে কি না, কারণ এত অভিযোগ মানে নেওয়ার মতো না। একটা পত্রিকাতে আমি দেখলাম না
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অ্যারেস্টের কথা বা অন্য কোনো কিছু। খালি কি নিউজ, খালি এদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেনি, এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আর অভিযোগ দায়ের করছে কে, সেটা হলো আরও সাধারণ পাবলিকজন অভিযোগ দায়ের করছে, দুর্নীতি দমন কমিশন করেনি। এখন যে ব্যক্তির বিরুদ্ধে এরকম হাজার কোটি টাকার অভিযোগ, তাই না? তো এক প্রতিবেদনে দেখলাম প্রায় 1000 কোটি টাকা একাই মেরে দিছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেই ইয়াং উপদেষ্টা 1000 কোটি টাকা একাই মেরে দিছে। বাকিগুলো প্রসঙ্গে নাই গেলাম। এখন দুদকের একটা কথায় আমি খুব আশ্চর্য হইলাম, সেটা হলো দুদক বলতেছে, ভাই আপনারা আমাদের কাছে অভিযোগ করেন, তো অভিযোগের সত্যতা পাইলে তারপরে আমরা এটা ইনভেস্টিগেশন করব, তারপরে কিছু একটা করব। এখন আমার প্রশ্ন হলো, ভাই এই যে দুদকের যে কর্মকর্তারা আছে, যতদূর আমি জানি 100-রও বেশি তাদের লোকবল এই দুর্নীতি দমন কমিশনের, এবং তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বডি, জানেন তো আপনারা। এরা কিন্তু সরকার দ্বারা নিয়ন্ত্রিত না, এবং এটা একটা আলাদা ইসের মাধ্যমে, লয়ের মাধ্যমে এটা কিন্তু করা, অধ্যাদেশের মাধ্যমে কিন্তু এই দুর্নীতি দমন কমিশন করা। এবং এই দুর্নীতি দমন কমিশনকে কিন্তু চাইলে যে কারো বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে পারে। পৃথিবীর যে কোনো ভালো দেশে এই দুর্নীতি দমন কমিশন বা দুর্নীতি দমন অ্যান্টি করাপশন যে ডিপার্টমেন্টগুলো রয়েছে খুবই পাওয়ারফুল হয়ে থাকে। ইভেন আমেরিকাতে আছে FBI, নাম শুনছে তো, FBI। আর ইসে আছে হলো আপনার ইন্ডিয়াতে আছে হলো CBI। আমেরিকার FBI আর ইন্ডিয়ার CBI-কে মানুষ বাপের চাইতে বেশি ভয় পায়, আজরাইলের চাইতে বেশি ভয় পায়। বিশ্বাস হয় না? আপনারা যারা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখছেন জানেন তো, সিরিয়াস ভাই, আপনারা CBI-কে ভয় পান না? আমরা তো ভাই ভয় পাই আমেরিকার FBI যদি আমার ঘরে আজকে টোকা দেয় না, নক করে যদি বাইরে থেকে বলে না যে আমরা উই আর FBI ওয়েটিং আউটসাইড, যদি এই কথাটা বলে না, ভাই আমি তো প্যান্টে বুঝতে দেবো FBI-র ভয়। তো এই হলো অ্যান্টি করাপশনের সিচুয়েশন বিভিন্ন উন্নত দেশে। তো বাংলাদেশে রয়েছে, স্বাভাবিকভাবে বাংলাদেশে রয়েছে দুর্নীতি দমন কমিশন। তা এখন আপনারা খেয়াল করে দেখেন, দুর্নীতি দমন কমিশনের কথা কি, যে তোমরা অভিযোগ দায়ের করো। এখন দেখি ওই জায়গায় যে কোনটা ভালো লাগে কোনটা মন্দ লাগে, বাচ্চা দুই একটা তদন্ত করলে করুন, এই হইলো অবস্থা। এখন আমার প্রশ্ন হইলো, এই যে শখানেক দুর্নীতি দমন কমিশনের যে লোকজন আছে, অফিসার রয়েছে, একেবারে নিম্নের পর্যায় থেকে উপপর্যায় পর্যন্ত, এদেরকে তো ভাই কোটি টাকা দিয়ে আমরা পালি। কথা তো সত্য, কোটি টাকা এদের পিছনে খরচা হয়। এখন এদের কাজ কি, আমরা অভিযোগ দায়ের করুন তারপরে এরা তদন্ত করবে, নাকি তারাই স্বপ্রণোদিত মানে স্বইচ্ছায় বিভিন্ন জায়গায় গিয়ে ঘাপটি মেরে লুকে এই করে সেই করে নানান কায়দা কানুন করে দুর্নীতি খুঁজে বের করবো? এটা তাদের কাজ। আমরা অভিযোগ করুন তারপরে তারা তদন্ত করবে, না তারা নিজের গায়ের জোরে গিয়ে বিভিন্ন জায়গায় খুঁজে বের করবে কে দুর্নীতি করতেছে না, কে ভালো মানুষটা কে খারাপ মানুষ, এটা তাদের করবে। উত্তর হলো দ্বিতীয়টা, এটা তো আমাদের কাজ না, কাজ হলো তাদের। এখন তারা যদি একেবারেই না পারে, অনেক কঠিন কাহিনী থাকে, দুর্নীতি থাকে, বুঝছেন, সেগুলো না হয় পাবলিক গোপনে অ্যানোনিমাসলি, তাই না, গোপনে এগুলো সরকারের কাছে রিপোর্ট দিতে। ভাই ওই যে ওদিকে জর্জ ভাইয়া থাকে সাউথ ইস্ট ফ্লোরিডার ওই জায়গায়, সে কিন্তু ভাই মানে বিপুল পরিমাণ পয়সা কামায় ফেলাইছে, বুঝছেন, ড্রাগস বিক্রি করে। কথার কথা, আমি ড্রাগস বিক্রি করে বিপুল পরিমাণ পয়সা কামায় ফেলাইছে, এইটা না হয় মানুষ গোপনে তথ্য দিতে পারে। কিন্তু যেখানে যে দুর্নীতিগুলো হলো খোললাম, তো সেই দুর্নীতির জন্য বুঝান আমাকে কেন দুর্নীতি দমন কমিশন অভিযোগ দিতে হবে, সেটা নিতেই পারে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। এখন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারা কি বলতে চান। দুর্নীতির যে শত অভিযোগ, অভিযোগ উঠছে একের পর এক, এ সমস্ত বিষয় নিয়ে বলার আর কি আছে আপনাদের। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে অন্তর্বর্তীকালীন সরকারে থাকাকালীন সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আসিফ নজরুলের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠছিল, সেগুলা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছে অনেকেই বলাবলি করছে যে এই বিষয়ে তদন্ত করা উচিত, দরকার। সাবেক উপদেষ্টা যারা ছিলেন তারা কি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিল কি না সে বিষয়ে জানা আসলে সকলের আগ্রহ। কেউ যেন দুর্নীতি করে ছাড় না পায় এটা নিশ্চিত করতে হবে। কেউ যদি দুর্নীতি করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটি এখন সকলের দাবি। আপনাদের কি মনে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের থাকার সময় কারা কোন উপদেষ্টাগণ দুর্নীতি করতে পারে বলে মনে করেন আপনারা? অবশ্যই সেটি জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।